না শুধরিয়ে না খেয়েই মরতে চায়, তাহলে ও না খেয়েই মরুক, আমার কোনো কিছু যায় আসে না। অমন কুসন্তান থাকার চেয়ে নিঃসন্তান থাকা অনেক ভালো। ভগবানের দোহাই, তুমি এরকম অশুভ কথা মুখে এনো না। তুমি আগেই তো ওকে অনেক অভিশাপ দিয়েছো। আর কত কষ্ট দিতে চাও তুমি আমার ছেলেটাকে? যতক্ষণ না পর্যন্ত ও নিজের ভুলটা বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত ওকে আমি আমার বাড়িতে জায়গা দেব না। আরে ওই বীরজুকে দেখো, দেশের জন্য প্রাণ দিয়ে দিল, আমার আর আমার পরিবারের নাম উজ্জ্বল করেছে। আর এ নিজের ভুলটা বোঝার জায়গায় আমাকে মেজাজ দেখায়। যতক্ষণ না পর্যন্ত ও নিজেকে শুধরবে আর নিজের ভুলটা বুঝতে পারবে, এই বাড়িতে ওর জন্য কোনো জায়গা নেই। এভাবে কেঁদো না। কোনো বাবা নিজের ছেলের সঙ্গে এত কঠিন ব্যবহার কি করে করে? কেউ নিজের ছেলের সঙ্গে এরকম কসাইয়ের মতন আচরণ করে? বাবার নামে এমন বলতে নেই। এছাড়া আর আমি কি বলবো? বাড়িতে একটা বিয়ে, আমার ছেলেটা বাড়ির বাইরে। এই সময় বাবা রেগে আছেন। বাবার মাথা ঠান্ডা হলেই আমি ওনার সাথে কথা বলবো। ঠাকুরপোকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার কোনো না কোনো একটা উপায় তো বেরোবেই। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মা, তোমাদের বাবা। আরে হিটলারও নিজের পরিবারকে এতটা জ্বালাতন করেনি। সব সময় সুযোগ খোঁজে কাটা খায় নুন দেওয়ার, সব সময় পিতৃত্ব ফলাচ্ছে। উনি তো বাবা, ওনার কর্তব্য তো করবেনই। আর মনে রাখিস, কোনো বাবাই তার ছেলের কোনোদিনও শত্রু হতে চায় না। আমার কথা শোন, এখনই যা আর বাবার কাছে ক্ষমা চেয়ে। চুপ! মদ খেয়ে সাধু হয়ে গেছিস? খাবার কি বেড়েছো নাকি? হ্যাঁ, খাবার তৈরি। মা, আজ পনিরের তরকারি হলো নাকি হয়নি? হ্যাঁ, বানিয়েছি। চলো চলো ছোটরা, সবাই খেয়ে নাও। আরে আলো নিভে গেল কেন? কার্তিক, হ্যাঁ দেখো তো ফিউজটা কেটে গেল নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে দেখছি। হ্যাঁ যাও, নাহলে অতিথিদের অসুবিধে হবে। আরে দাদাবাবু, আপনি? আমি ভাবলাম আবার দেয়ালের সাথে ধাক্কা খেলাম। কিছু কাজ আছে আপনার? যাও গিয়ে একটা হ্যারিকেন নিয়ে এসো, ফিউজ ঠিক করতে হবে। আমি তো মোমবাতি পেয়েছি। আরে যা পাচ্ছ সেটা জ্বালিয়ে নিয়ে এসো। কিন্তু দেশলাই তো পেলাম না। আরে সত্যি, তুই তাড়াতাড়ি যা, খোঁজ গিয়ে দেশলাই। হ্যাঁ, যাচ্ছি। দেশলাই পেলি? এরকম ভূতের মতো স্লো স্লো আসছিস কি জন্য? তাড়াতাড়ি আয়, ওখানে সবাই অপেক্ষা করছে।
আপনি ক্ষমা করে দেবেন, আমি ভাবলাম শ্যাম বাহাদুর। কোনো ব্যাপার না। আচ্ছা, এই আলোতে ফিউজ ঠিক হবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আসুন। আপনি শুধু এই ল্যাম্পটা ধরে থাকুন, আমি 2 মিনিটে ঠিক করে দিচ্ছি। বলছি, এটা নিভিয়ে দিন। আসুন। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর। চল। কি ব্যাপার, জামাইবাবুর জন্য দেখছি খুব সাজগোজ করা হচ্ছে। আরে দিদি, এটা তো বলো জামাইবাবু রাস্তার কতক্ষণ লাগবে? এই ব্যাপারটা নিয়ে তো আমিও ভাবছি। দেখ না কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আচ্ছা, একটা কথা বলো তো দিদি, তুমি জামাইবাবুর জন্য এত উতলা হচ্ছ নাকি ক্যান্টিনের জিনিসপত্রগুলোর জন্য? মার খাবি তুই আমার কাছে। চুপ কর। সব সময় শুধু মজা করা। যখন তোর নিজের বিয়ে হবে না, তখন এই কষ্টটা বুঝতে পারবি। এসে গেছে। সত্যি? চল। বাবা, তোমার আসল জায়গা তো এই হৃদয়। সুখী হও বিক্রম। আজ তোমাকে দেখে বীরজু দাদার কথা খুব মনে পড়ছে। বীরজু দাদাও ছুটিতে এরকম ভাবেই গর্বের সাথে এই উর্দিটা পরে আসতো, আর ওকে এই উর্দিতে দেখে আমাদের বুক গর্বে ফুলে উঠত। যদি আজকে দাদা আমাদের সঙ্গে থাকতো। ও এখনো আমাদের সঙ্গেই আছে ত্রিভুবন।
আমাদের মনে আছে, এই দেশের মাটিতে, জলে, বাতাসে সর্বত্র আছে, যা রক্ষা করতে এসে শহীদ হয়েছিল। আমার গর্ব হয় যে ও আমার ছেলে, আমাদের পরিবারের অহংকার। কেমন আছো? ওই বৌমা এসো, গুড্ডির বর এসেছে। ভালো থাকো, আনন্দে থাকো। খুব ভালো থাকো বাবা, আনন্দে থাকো। জামাইবাবু, অর্ণ, শেখো বিক্রমের কাছে, সারাদিন শুধু খেলে বেড়াচ্ছ। জামাইবাবু, যদি হয়তো এবার আমাকেও সঙ্গে নিয়ে চলো আর আর্মিতে ভর্তি করিয়ে দিও, তারপরেই আমার দাদু আমাকে একটু সম্মান দেবে। থাক করণ, তুই তো চলে যাবি আর্মিতে দাদুকে খুশি দেখার জন্য, আর তোর বউ তোর চিন্তায় চোখের জল ফেলবে, যেরকম আমি ফেললি। বাবা, বাবা আমাদের মনে হয় ভেতরে চলে যাওয়া উচিত, তা না হলে আমাদের থাকার জন্য এই গুড্ডি জামাইয়ের সাথে ভালো করে ঝগড়া করতেও পারবে না। এসো বাবা। দেখুন ঠাকুমা, প্রত্যেক সপ্তাহে 2-3টে লেটার ওকে পাঠাই, আর প্রত্যেক দিন 2 থেকে 3 বার ওর সঙ্গে ফোনে কথা বলি, আর ক্যান্টিনের সব স্পেশাল জিনিসগুলো ওর জন্য নিয়ে আসি আমি। দিদা, মাসের পর মাস ওর মুখ দেখতে পাই না, সেটার কি? দেখুন, গুড্ডিকেও তো একটু বুঝতে হবে না ঠাকুমা, যখনই আমি ছুটি পাই আমি দৌড়ে ওর কাছে চলে আসি কিনা। কিন্তু দিদা জিজ্ঞেস আরে করো। বাবা, থাম না এবার। জামাই এখানে ছিল না তো কান্নাকাটি করতিস, এখন এসে গেছে, এখন আবার তুই অভিযোগ জানাচ্ছিস? অভিযোগ করা বন্ধ কর, এবার কেমন আছে তো জিজ্ঞেস কর। কেমন আছো তুমি? দেখো, আমি তো একদমই ঠিক আছি, তুমি কেমন আছো? এবার একদম ঠিক আছে এটা। তুমি চলে এসেছো তো, দেখো ওর মুখের রংটাই বদলে গেছে। দিদা, আচ্ছা ছাড়ো, একটা কথা বলো, ওই যে ক্যান্টিন থেকে যে জিনিসগুলো চেয়েছিলাম সব এনেছো তো? আমি ক্যান্টিন থেকে শুধু সেই জিনিসগুলোই নয়, তুমি যেগুলো বলনি আমি সেগুলোও নিয়ে এসেছি। আরে পিঙ্কির বিয়ে বলে কথা, ইয়ার কি নাকি? শ্যাম বাহাদুর, জামাইবাবু জিনিসগুলো বাইরে থেকে নিয়ে এসো। হ্যাঁ, আনছি। আর করণ, তুই কি আর্মিতে ভর্তি হওয়ার কথা বলছিলি? কিছু না দিদি, ভাবছিলাম দেশের জন্য কিছু করব আর শহীদ হয়ে যাব। করণ, বাজে কথা বন্ধ কর। কাকিমা, তুমি ওর কথা সিরিয়াসলি নিও না। আমি আপনাদের সবার জন্য অনেক উপহার নিয়ে এসেছি, আসুন সবাই, আপনাদের সবাইকে দেখাচ্ছি আমি। চলুন, এসো।
কিছু আনার কি আরে, দরকার আরে, ছিল? এসব তো কিছুই নয়। তুমি এসেছো আরে- সেটাই তো সব থেকে আনন্দের। আরে উপহার দিলে মনের কাছাকাছি যাওয়া যায়, আর যে দূরে চলে যায় তার কথা বারবার মনে পড়ে, তাই অবশ্যই এগুলো দেওয়া উচিত। একে বলে তরোয়াল আর কলমের ক্ষমতা। জামাই বাবা যেরকম কৌশলের সঙ্গে বর্ডারে বন্দুক চালায়, ঠিক সেভাবেই দায়িত্বের সঙ্গে আত্মীয়তাও সামলায়। গুড্ডি, তুই আগের জন্মে নিশ্চয়ই বিরাট পুণ্যির কাজ করেছিলিস, তাই এমন স্বামী পেয়ে। হ্যাঁ, আমারও যদি এরকম সৌভাগ্য হতো। শোনো জামাই, তুমি কিন্তু আমার জন্য কিছু আনোনি। আরে তোমার এটা হতে পারে যে আমি আপনার কথা ভুলে যাব? আপনার জন্য তো একটা বিশেষ জিনিস আছে আমার কাছে। ঠাকুমা, এটা খুলে দেখুন। এই ছবিগুলো আমি বাবার বন্ধু কর্নেল সাহেবের কাছ থেকে পেয়েছি। আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, উনি এই ছবিগুলো খুবই যত্ন করে রেখেছেন।